আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির সম্মানিত সভাপতি, সেক্রেটারি জেনারেল, অন্যান্য নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং সুধীবৃন্দ, বাংলাদেশ ইনসাফ পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আমি এখানে উপস্থিত হয়েছি এবং আমাকে কিছু বক্তৃতার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান প্রেক্ষাপট আমাদের সকলেরই জানা। প্রায় 1.5 যুগ যাবৎ একটি সরকার এই দেশে সুপ্রতিষ্ঠিত ছিল, সেগুলা সবারই জানা। সাংবিধানিক রীতিনীতি, গণতান্ত্রিক পদ্ধতি কতটা উপস্থিত ছিল, কতটা অনুপস্থিত ছিল, তা সাংবাদিক ভাইদের কাছে, সুধীমণ্ডলীর কাছে উপস্থাপন করা চর্বিত চর্বণ মাত্র। তার কিছু আলোচনা হয়েছে। কোন এই দেশের মানুষ বোকা নয়। আমেরিকান সোসাইটি একটি সরকারকে সাধারণত 2 বার নিয়ে আসে। বাংলাদেশের মানুষ একদলীয় এক দলকে দ্বিতীয়বার আনতে চায় না। একবার এই দলকে আনলেই দ্বিতীয়বার সেটাকে তারা চেঞ্জ করে। এতে বোঝা যাচ্ছে নির্বাচনী দিক থেকে বাংলাদেশের মানুষ আমেরিকার চেয়ে সচেতন। বোকা ভাবার কোনো কারণ নেই। কিন্তু সেটা যে কোনো ভাবে দীর্ঘায়িত করে যদি কেউ মনে করে যে সেটা সঠিক ছিল, সেটা বাস্তবতা নয়। আমরা সবাই জানি যে তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক নয়। এটা সাংবিধানিক নয়, এটা আবার বিচার বিভাগকে ঘোষণা করা, সেটা বোকামি ছাড়া আর কিছুই না। এটা কে না জানতো? এটা একটা রাজনৈতিক ডিসিশন ছিল, তারপরে আবার পার্লামেন্টে পাশ করা হয়েছে। সেটা পুনরায় উত্থাপন পূর্বক ও তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব বলে দিলেন যে তত্ত্বাবধায়ক সরকার এটা সাংবিধানিক নয়, অসাংবিধানিক। এটা কে না জানে? তার সাথে আবার লেজুর যোগ করে দিলেন, তবে 2 টার্ম হতে পারে। অর্থাৎ এই মুহূর্তে বেশ্যাবৃত্তি অবৈধ, তবে আরো 2 বার করা যায়। এই মুহূর্তে মদ্যপান অবৈধ, তবে আরো 2 বার 2 বোতল পান করতে পারবেন। এই যে বিচার বিভাগে হঠকারিতা, এক লাইনে থাকতে হয়। এর কারণে যে রাজনৈতিক অন্ধকারের সৃষ্টি হলো, যত মানুষ মারা গেল, যত অকর্মগুলো রাজনৈতিক অঙ্গনে ঘটলো, প্রত্যেকটা সওয়াব খায়রুল হক সাহেব দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি যে বৈষম্যবিধি, কোটা সংস্কার আন্দোলন, এটাকে কেন্দ্র করে বিশাল বিপ্লব হয়ে গেছে। আমি সেটা মনে করি না। কেন? ছাত্রদের যে সুনিপুণ নেতৃত্ব, চেইন অফ কমান্ড, কয়েকজনকে ধরলে আবার বাকিরা কমান্ড দেয়, সবাই সেটা মেনে চলে, এটা হঠাৎ কোটা আন্দোলনের ফল নয়। দীর্ঘদিন যাবত তারা কাজ করেছে। লিবিয়ার মতো, লিবিয়া প্রসঙ্গে আমরা জানি গাদ্দাফির অত্যাচার, ছাত্রদের কাছে আমরা শুনেছি 3 জন একত্রিত হওয়া যাবে না, যাকে তাকে ধরে ফাঁসি দিবে। ইউনিভার্সিটির মাঠে ফাঁসি দিত, ছাত্রদের সেটা দেখা বাধ্যতামূলক ছিল। তারপরে ছাত্ররা বিপ্লব করে ফেলেছিল। কিভাবে? সব মোবাইলে। বোধহয় ছাত্ররা সেটা অনুসরণ করেছে। কাজে এটাকে যতভাবে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, হঠাৎ করে কোটা বিরোধী সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, এত বড় নেটওয়ার্ক সৃষ্টি করে ধাপে ধাপে তারা সিদ্ধান্ত চেঞ্জ করে এত বড় বিপ্লব সাধন করে ফেললো, এটা আমার কাছে মনে হয় না। দীর্ঘদিন তারা পরিকল্পনা নিয়েছে, এটা আমার ধারণা। সম্মানিত উপস্থিতি, তাদের এই সফল বিপ্লবকে আমরা স্বাগত জানাই এবং তারা যে কিছু পারে তা তারা দেখিয়ে দিয়েছে, যেটা বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলো পারেনি। আমরা তাদেরকে খাটো করছি না। দীর্ঘদিন যাবত তারা প্রচেষ্টা করেছেন, মাঠে নেমেছেন, জেল খেটেছেন, খুন হয়েছেন, গুম হয়েছেন,
এবং আলেম ওলামাগণ যথেষ্ট বক্তব্য দিয়েছে মাঠে ময়দানে। সাংবাদিকদের মধ্যে যারা সৎ সাহসী সাংবাদিক তারাও যথেষ্ট কথাবার্তা বলেছেন, কিন্তু নামানো সম্ভবপর হয়নি, যেটাই ছাত্ররা নামাতে পেরেছে। আসলে ছাত্র আন্দোলন এ দেশে কখনো ব্যর্থ হয়নি, কখনোই না। আইন বিরোধী আন্দোলনে, 52 সালের ভাষা আন্দোলনে ইত্যাদি ইত্যাদি তারা করিয়ে দেখেছে। এবার অন্য ধাঁচে তারা করেছে। সম্মানিত উপস্থিতি, একটা একেবারে কঠিন কর্তৃত্ববাদী একটা সরকারের অবসান হয়েছে। প্রধানমন্ত্রী তিনি দেশান্তরিত হয়েছেন, কিন্তু এর অর্থ এই নয় যে আগের কোন সরকার কোনো নির্যাতন করেনি। তারা ধোয়া তুলছি কথা তা আমি বলছি না, তবে পার্থক্য আছে, হিসাবের কিছু পার্থক্য আছে। 19-20 রয়ে গেছে, সেটা বাস্তবতা। এখন আমাদের সামনে যে কটা প্রশ্ন, সে কটা হলো দ্রুত গতিতে বর্তমান সরকার নির্বাচন দিবেন কিনা। আমরা জানি এই এর পরে, পতনের পরে সরকার গঠিত হয়েছে আন্তর্জাতিক একেবারে নোবেল লরিয়েট, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। প্রথম ধারাবাহিক গতানুগতিক ভাবে ছিল, পরবর্তীতে আরো 4 জন ডাকসাইটে লোক নেওয়া হয়েছে। একদম ক্যাবিনেট সচিব, সচিব, সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল, বড় বড় অর্থনীতিবিদদের নিয়ে যে সরকারটা এখন গঠিত হয়েছে, এটা কোনো সহজ ছোটখাটো সরকার হিসেবে গণ্য করলে ভুল হবে। এনারা কতদিন থাকবেন তাও স্পষ্ট। আমাদের সামনে কতগুলো বিষয় আছে। গণতান্ত্রিক হয় নির্বাচিত সরকার, কোয়ালিশন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, আর এই উপদেষ্টা পরিষদ সরকার অন্তর্বর্তীকালীন ইত্যাদি ইত্যাদি রয়েছে। আমরা অতীতে প্রাইম মিনিস্টারিয়াল মোনার্কি দেখেছি, প্রেসিডেন্সিয়াল মোনার্কি দেখেছি, গণতন্ত্রের মেলা কিছু আমরা দেখেছি। সম্মানিত উপস্থিতি, আসলে যৌক্তিকভাবে কতটা যে সরকার এখন হয়েছেন তাদের কাছে খুব দ্রুত নির্বাচন প্রত্যাশা করছিলেন বিরোধী দলগুলি, কিন্তু খুব হিম্মতের সাথে এগিয়ে যাচ্ছেন, অত্যন্ত বিমর্ষভাবে ফিরত আসছেন। এটা আমাদের দৃষ্টি এড়াচ্ছে না। সম্ভবত তারা একটা ভালো সময় নেবেন, নেওয়ার হয়তো প্রয়োজন। কি ধরনের সরকার, কতটা বৈধতা পাবে, এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। লস অফ নেসেসিটি বলে একটা কথা আছে, প্রয়োজনে নিয়ম নাস্তি, প্রয়োজন নিয়ম মানে না, আর সেই নিয়ম ভাঙতে গেলে অনেক সমস্যা হয়। এটা দেশ ও জাতির একটা প্রয়োজন মুহূর্তে লস অফ নেসেসিটির আইনে বা নিয়মে তারা বসেছেন, তাদেরকে অবশ্যই সময় দিতে হবে। এবং সেটা কতটুকু, যদি এটা বিপদ সৃষ্টি করে পাকিস্তানের মতো আর্মি ব্যাকড কিংবা আর্মি বেসড সরকার আসে, যেটা করেছিল সাবেক তত্ত্বাবধায়ক সরকারগুলো, যে মঈনুদ্দিন, ফখরুদ্দিনের ওই সকল দীর্ঘদিন তারা বসেছিলেন, ওইভাবে যদি বসে পড়েন তাহলে সেটা হতাশার সৃষ্টি করবে। আর দ্রুত গতিতে যে নির্বাচন দিয়ে কোনো সরকার নিয়ে আসেন, সেটা আরেকটা সমস্যার সৃষ্টি করবে, কেন তারাও এই দেশেরই মানুষ, আমরা মোটামুটি কাছাকাছি চরিত্রের মানুষ। সম্মানিত উপস্থিতি, আমরা এখন চাচ্ছিটা কি, যে ধরনের ব্যাপক পরিবর্তন বিচার বিভাগে, তারপরে শাসন বিভাগে, তারপরে আইন বিভাগ এখন নাই বললেই চলে, আইন বিভাগে ওনারাই কয়জন, তারপরে আমলাতন্ত্রে, সেদিন বদিউর রহমান সাহেব বলেছেন, সাবেক এক আমলা কথা প্রসঙ্গে বলেছেন যে এক একটা জাদ্রেল আমলা 1000 ইবলিসের সাথে বড় শয়তান। আমি শুনেছি কথাটা। এক পকেটে রাখে বিএনপি, আর এক পকেটে আওয়ামী লীগ, আর এক পকেটে জাতীয় পার্টি, আর এক পকেটে জামাত রাখে তারা। কাজেই সাবেক ক্যাবিনেট সচিব এখানে এসে যে কি করবেন, আর আমাদের যে আধামূর্খ এবং অনভিজ্ঞ রাজনীতিবিদরা তাদের কাঁধে চড়ে চলেন, তাদের মায়ের পেছ তারা ধরতেও পারেন না। এটা হয়েছে আরেকটা সমস্যার বিষয়। সম্মানিত উপস্থিতি, আমরা যেটা কামনা করব, নির্দিষ্ট সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সংস্কার এবং সংশোধিত হওয়া যে সুযোগ এসেছে, তারা নিজেরা নিজেদেরকে শুধরিয়ে নেবেন। নির্বাচন কমিশনে তারা নতুন দলগুলো যেগুলা এই আহ্বান করেছেন, আবেদন করেছেন, তাদেরকে যথাযথভাবে অনুমোদন দিবেন। তারপরে একটা নির্বাচন আসবে। নির্বাচন কমিশন অনেকগুলা বাহুল্য আইন দিয়েছে, এতগুলা অফিস থাকতে হবে, এতগুলা
থাকতে হবে, সমর্থন থাকতে হবে, এগুলা তাদের বাহুল্য কাজ, এগুলা তাদের নিয়মের মধ্যে পড়ে না। আপনাকে অবগত করবে, আপনি নিয়মতান্ত্রিক ভাবে অনুমোদন দিয়ে দিবেন। আপনার কাছে চাকরি চাইতেও যায় নাই, আপনার কাছে পয়সা চাইতেও যায় নাই, আপনার কাছে সুযোগ সুবিধার জন্য যায় নাই, তার রাজনৈতিক অধিকারের জন্য গেছে। আপনি ঘুরাচ্ছেন কেন? এটা কোন কথা আপনাদের? এটা সহজ করে দিতে হবে মানুষের গণতন্ত্র। কয়েকজন ফকির মিলে বটগাছতলা বসে যদি ফকির পার্টি করে নির্বাচনের কমিটির মানে সমস্যা কোন জায়গায়? আপনি আটকাবেন কেন? ওটা আপনার কাজ নয়। সম্মানিত উপস্থিতি, এখন আমরা শেষ পর্যায়ে যেতে চাই। আপনারা হয়তো কিছু প্রশ্ন করবেন, সেটার উত্তর আমাদের দিতে হবে। আমি লক্ষ্য করছি যে কারা আসতে পারে ক্ষমতায়। আমরা স্বাভাবিকভাবে বুঝি যে ক্ষমতাচ্যুত হয়ে তারাই আসতে পারে। সেটা কতটা হবে যুক্তিসঙ্গত? সঙ্গত দিকটা আমি এই বক্তব্যগুলো শুনছি। ব্রিটেনে বসে থেকে যে ভাষণ দিচ্ছেন, ভাষণের মধ্যে এখন ভারসাম্য আছে, পরিপক্কতা আছে, কথাবার্তায় মাপ মাত্রা আছে, এটাও বুঝতে পারছি। তারপরে সেক্রেটারি জেনারেল যিনি, কিন্তু আগে থেকে ভদ্রলোক মানুষ, ওই লাইনে যদি আগায় এই পার্টি, সেটা দেশের জন্য ভালো। কিন্তু অন্যান্যরা আগেই যেরকম উগ্র ভাষণ দিচ্ছেন, যেন নেমে গেছে, ছাত্ররা সুবিধা করে দিয়েছেন, এখনই দ্রুত করে তাদের ক্ষমতায় যে কিছু একটা করতে হবে, না, ওটা কখনো উচিত হবে না। তাহলে শুধুমাত্র বোতলের পরিবর্তন হবে, মদের পরিবর্তন হবে না। জেলাও সেই কদুই থাকবে, বাংলাদেশের যে পরিস্থিতি সেটার পরিবর্তন হবে না। ছাত্রদের মধ্যে থেকে সামান্য কিছু নেওয়া হয়েছে। অনেকে বলে বাচ্চা কাচ্চারা কি করবে, কেন নেওয়া হলো? এরা বাচ্চা নয়, এরাই শিক্ষা দিচ্ছে, এরাই দীক্ষা দিচ্ছে, এরা আদর্শ শেখাচ্ছে, এরা আদব শেখাচ্ছে, রাজনৈতিক প্র্যাকটিস কিভাবে করতে হবে সেগুলা তারা দেখে দিচ্ছে। গোটা এই রাজনৈতিক যে নর্দমা, যে অপরিচ্ছন্নতার সৃষ্টি হয়েছে, সেখানে তারা যথেষ্ট অবদান রাখছে এবং তারাই আশার আলো দেখাচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে। সম্মানিত উপস্থিতি, ইতিহাস মাঝখান থেকে রচিত হয় না। আমরা যখন ইতিহাসের আলোচনা শুরু করি, তখন 52 সাল থেকে শুরু করি, 71 সাল থেকে শুরু করি, তাহলে এই ভূখণ্ডটা কোথা থেকে আসলো, এটা আমরা আলোচনা বাদ দিয়েছি। এই ভূখণ্ডটা 47-এর পূর্ব পাকিস্তান, সেখানেই বাংলাদেশ। যে ভূখণ্ড সেই ভূখণ্ডই, যে নাগরিক সেই নাগরিক, তাদেরই পরবর্তী প্রজন্ম। এদের থেকে আপনি নতুন কোন মতবাদ, নতুন কোন চিন্তা, নতুন কোন আইডিওলজি, নতুন কোন সংস্কৃতি চাপিয়ে দিয়ে কিছু করতে পারবেন না, পারেন নাই। কাজেই স্বাভাবিকভাবে আমাদের স্বাভাবিক পথেই হাঁটতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আর আমার আলোচনা লম্বা করতে চাই না। এখানে আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন, ভাইয়েরা বলেছেন, আমরাও বলবো। দেখুন, খুন হয়েছে বহুত। সাধারণ একটা নর্মাল আন্দোলনে এত মানুষ খুনের রেকর্ড নেই। গাদ্দাফি খুন করেছে, সাদ্দাম হোসেন খুন করেছে, স্ট্যালিন পড়ায় 2 কোটি মানুষ খুন করেছে, ইত্যাদি খুন করেছে বিভিন্ন পরিবেশে। কিন্তু স্বাভাবিক আন্দোলনে এত মানুষ খুন হওয়া নজিরবিহীন। আহত যে কি পরিমাণ হয়েছে তা এখনো হিসাব নিকাশ নেই। আমারও 2-1 সন্তান ঢাকা ইউনিভার্সিটি, তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারা ওগুলা নোট করছে আর কি, তারা ওগুলা হিসাব কিতাব করছে। হাসপাতালে যে পরিমাণ রোগী কান্নাকাটি করছে, তাদের চিকিৎসার জন্য এগিয়ে আসতে হবে এবং দিচ্ছেন। আমাদের একজন সাহিত্য প্রায় 10 কোটি টাকা দিয়েছেন, তার ব্যক্তিগত পকেটের নয়, মানুষই তার কাছে রেখেছে, উনি দিয়েছেন। দেশের যারা বিত্তবান তারা দিবেন। সম্মানিত উপস্থিতি, প্রশাসন বিনষ্ট করে ফেলা হয়েছিল। গোয়েন্দা বিভাগ যেন জনগণের শত্রু। তাদের মসজিদে গোয়েন্দা, মাদ্রাসায় গোয়েন্দা, ইউনিভার্সিটি গোয়েন্দা, কলেজে গোয়েন্দা এবং বিচার বিভাগেও গোয়েন্দা। সাবেক প্রধান বিচারপতি এভরিথিং বোধহয় লিখেছেন, তার সাক্ষাৎকার বলেছেন যে আমাকে যে দেশ ছেড়ে চলে যেতে হবে, আমার যে ক্ষমতা, আমার যে দায়িত্বচ্যুত হয়েছে, সেটা আমাকে ডিজিএফআই এর প্রধান এসে বলেছে। তাহলে কোন পর্যন্ত? একটা দেশ, হাদিসে এসেছে
যে গুপ্তচর বৃত্তি করো না। আমি অনেক বক্তৃতায় বলেছি, আপনি যে গোয়েন্দাগিরি করেন, আপনি দুই কান্দে আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দা আছে, উপরেও গোয়েন্দা আছে। আপনি সতর্ক চলেন, দেশের জনগণের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করেন না। ক্ষমতা থাকলে কেজিবির বিরুদ্ধে করেন, সিআইএর বিরুদ্ধে করেন, রর বিরুদ্ধে করেন, পাকিস্তানের গোয়েন্দার বিরুদ্ধে করেন। গোয়েন্দাগিরি করবেন না, জাতীয় গোয়েন্দাগিরি করেন, সাশ্রয় করেন কেন? এগুলা কোন কথা? ডিবি অফিসে অত্যাচার করবেন, গুম করবেন, আয়না ঘরে রাখবেন, এটা কোন স্বাধীন দেশের চিত্র? এগুলা ভাঙা চুরে এগুলা শেষ করা হয়েছে। আগামীতে যেন একটা গণতান্ত্রিক সাংবিধানিক রাষ্ট্রে যেন এগুলার পুনরাবৃত্তি না ঘটে, টোটালি যখন যেন এগুলার ইতি হয়, স্বস্তির সাথে নিঃশ্বাস কাটার যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা যেন অব্যাহত থাকে, এটা আমরা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, এগুলা করবে কে? একই দেশ, একই মানুষ। ইংরেজ এক কবি বলেছেন, গিভ আস ম্যান ফ্রম এভরি র্যাঙ্ক, ফ্রি, ফ্রেশ অ্যান্ড ফ্র্যাঙ্ক। মানুষ কোথায়? বেছে 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 আমলা নিয়োগ দেওয়া হয়, বেছে বেছে বহু পরীক্ষা নিরীক্ষা করে পুলিশের অফিসার বানানো হয়, বেছে বেছে ভালো পরীক্ষা নিরীক্ষা করে গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়, বহু পরীক্ষা নিরীক্ষা করে বিচারপতি নিয়োগ দেওয়া হয়। সেই বিচারপতি সাহেব কে যখন বলা হলো এবার যে কোটা সংস্কার আন্দোলনের চলছে, তাহলে এটা কি হবে, আপনারা একটা রুলিং দেন। সরকার বলে বিচার বিভাগে যেতে হবে, আবার ওনারা দাবি করছে পার্লামেন্টে পাস করতে হবে, পোস্ট পিলার করা শুরু করে দিলেন। এদিক থেকে ওদিক দৌড়ায়, ওদিক থেকে সেদিক দৌড়ায়। তারপরে বিচার বিভাগ সেটা আমলে নিলেন। আমলে নেওয়ার পরে দীর্ঘদিন টাইম দিয়ে দিলেন। আমি তখন একটা মসজিদে খুতবা দিচ্ছিলেন, নিয়ে আলোচনা করলাম। সাবেক নির্বাচন কমিশনার একজন খুব স্নেহ করেন আমাকে বলে, মুসলিউদ্দিন, তোমার কি কন্টেম্পট অফ কোর্ট হলো না? আমি বলি, হোক, দৈনিক 50 টাকার কন্টেম্পট অফ কোর্ট হওয়া দরকার, 50 টাকার মামলা হওয়া দরকার। আদালত অবমাননার না হলে আদালত সুস্থ মতে আসবে না। লম্বা ডেট ঘোষণা করলেন, তারপরে সেটাকে সংকুচিত করে নিয়ে আসলেন, তারপরে মারামারি সুদীর্ঘ হতে থাকলো। তারপরে যখন একটা আবেদন করা হলো যে গুলিটা যেন না করে পুলিশ, লয়াররা দুই ভাগে বিভক্ত হয়ে গেলেন। বললেন যে আর্জি ঠিক মতো হয় নাই, উপস্থাপন ঠিক মতো হয় নাই, কে মামলা দায়ের করলে সেটা ঠিক নাই। তখন আমার একটা ঘটনা মনে পড়ে, আমেরিকার টেক্সাসের 60-এর দশকে পাবলিক নয়সেন্স একটা মামলা আছে, পাবলিককে বিরক্ত করার। এক মহিলা সেখানে উলঙ্গ হয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। 60-এর দশকের আমেরিকা এরকম না, আরে আমেরিকার গ্রামগঞ্জ কিন্তু এরকম না। শহরের কিছু বাজে চিত্র আমরা জানি, কিন্তু আমেরিকার গ্রামগঞ্জে তারা অনেক শালীন জীবন যাপন করে। ব্রিটেনেরও আমরা যে চিত্র দেখি সেটা পুরা দেশের বাস্তব চিত্র নয়। পুরা উলঙ্গ হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, মামলা দায়ের করা হলো টেক্সাসের কোর্টে, যে পুরা উলঙ্গ হয়ে নারী দাঁড়িয়েছিল, পাবলিক নয়সেন্সের মামলা দায়ের করলো। মাননীয় প্রসিকিউটর যারা আছেন, যাদের দ্বারা তদন্ত করিয়েছেন, কোর্ট পরে ফয়সালা বললেন যে মামলা খারিজ। কেন? আপনার আরজিতে ভুল আছে। কি ভুল আছে? যে আপনারা বলছেন উলঙ্গিনী ছিলেন, উলঙ্গিনী উনি ছিলেন না, মাথায় হেড ছিল এবং পায়ে জুতা ছিল, সুতরাং মামলা খারিজ। সম্মানিত উপস্থিতি, লয়াররা দুই ভাগে ভাগ হয়ে গেলেন। মামলা ঠিক মতো হয় নাই, আর্জি ঠিক মতো হয় নাই। দেখুন মানবতা কতটুকু। এখানেও কি দ্বিধা বিভাজিত হওয়ার কোন অবকাশ ছিল? প্রধান বিচারপতি একটা বেঞ্চ গঠন করলেন, কিন্তু সেকেন্ড ম্যানকে তিনি ছুটি দিয়ে দিলেন, ওনার বিবেচনা শক্তি। ছুটি দেওয়ার পরে সে জায়গায় একজন বিচারপতি তিনি দিলেন না, কিংবা নতুন করে তিনি বেঞ্চ গঠন করলেন না। তাহলে বিচার বিভাগের বিচারপতিদের বিবেচনা শক্তি, তাদের বিবেকের তাড়না, তাদের দায়বদ্ধতা কতটুকু রয়েছে? কাজে প্রতিটা ক্ষেত্রের যে পচন, মাছের পচন ধরে মাথার থেকে, আমাদের দেশের পচন ওই মাথা থেকেই শুরু হয়েছে। কাজে বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, প্রত্যেকটি বিভাগের মোটামুটি কাম্য পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য একটা স্বাভাবিক সময়ের প্রয়োজন রয়েছে। বর্তমান সরকার কতটুকু পারবেন তা আমরা জানি না, তবে আমরা পাকিস্তানের মতো আর্মি ব্যাকগ্রাউন্ড যেরকম চাই না, দ্রুত গতিতে নির্বাচনের মাধ্যমে আবার যে লাউ সেই কদু, শুধুমাত্র বোতলের পরিবর্তন সেটাও না। আবার ছাত্র যারা তারাও ছোট,
তারাও যেন কিছু অবদান রাখতে পারেন, সবকিছু মিলেই আমরা দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ইনসাফ পার্টি কি চায় তা নিয়ে আপনাদের কাছে কথা তুলে ধরেছেন। আমার 2 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করছি। রাজনৈতিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, বিচারিক সংস্কার ইত্যাদির ক্ষেত্রে যে সৎ সাহসে পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এটা আলোচনা আপনাদের সাথে হয়েছে। দেখুন, ইতিমধ্যেই দুর্ঘটনা ঘটে গেছে। এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে, বোর্ডের চেয়ারম্যান বাতিল করে দিলেন, শিক্ষা বিভাগের দায়িত্ব যিনি আসেন তিনি উষ্মা প্রকাশ করলেন, যেটা আরো বিবেচনা করা দরকার ছিল। তার মানে কি সমন্বয়ের গ্যাপ এখানেও পড়েছে? সমন্বয়কারী ছাত্র সেও বলে আমরা তো এটা বলিনি, তাহলে এটা করলো কে? হঠাৎ একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা আহত তাদের ক্ষেত্রে কনসিডার করেন, বাকিদের ক্ষেত্রে কি? মেধাবী মেধা 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 নিয়ে এত সংগ্রাম, মেধাবীরাই বঞ্চিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা নির্বাচনী ব্যবস্থার কথা বলেছি, আইনের কথা বলেছি, বিচার বিভাগ পরবর্তী সরকারের পূর্ববর্তী সরকারের মৌলিক বিভ্রান্তিগুলো যা তা আমরা আলোচনা করেছি। আমরা চাই মানবিক বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, আইন ও বিচারের চোখে সাম্যের বাংলাদেশ, সুষ্ঠু সহজ নির্বাচন প্রক্রিয়ার বাংলাদেশ, অর্থনৈতিক ভারসাম্য ও সুষম বন্টনের বাংলাদেশ, মেধার সাথে সততা নিষ্ঠার বাংলাদেশ, জবাবদিহির বাংলাদেশ, পারস্পরিক সহনশীলতা, সহানুভূতি ও সম্মানবোধের বাংলাদেশ, দায়িত্বশীল আচরণের বাংলাদেশ, পারস্পরিক সহাবস্থানের বাংলাদেশ, সংখ্যালঘুদের জন্য নিরাপদ অবস্থানের বাংলাদেশ, উন্নত নীতি নৈতিকতার বাংলাদেশ, ধর্মীয় মূল্যবোধের বাংলাদেশ, জঙ্গিবাদ ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, মাদক ও জুয়া মুক্ত বাংলাদেশ, বৈদেশিক চাপ মুক্ত, সব দিক থেকে শক্তিশালী, স্বনির্ভর, আত্মমর্যাদাশীল বাংলাদেশ, গঠনমূলক ও পরিশীলিত মত প্রকাশের স্বাধীনতার বাংলাদেশ, সাংবাদিকদের যথাযথ স্বাধীনতা বাংলাদেশ, এই সকল নীতি এবং আদর্শ নিয়ে বাংলাদেশ ইনসাফ পার্টি জাতীয় ইনসাফ পার্টি আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এতটুকু বক্তব্য রেখে আমি আপনাদের সামনে থেকে সম্মুখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন স্যারকে, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের প্রশ্নোত্তর পর্ব প্রদান করবেন আমাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন। আমরা প্রশ্নোত্তর পর্ব নেব। তাহলে শোনো, ওই মাইকটা সামনে দাও, ওই মাইকটা তুলে দাও, সামনে দাও। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেন হচ্ছে, প্রথমত আপনার যে বন্যা হয় এটা প্রাকৃতিক দুর্যোগে, এখন যদি প্রাকৃতিক দুর্যোগে বন্যা হচ্ছে না, মানুষ সৃষ্ট হচ্ছে। কারণ আমি বলে দিচ্ছি, কারণ হচ্ছে আপনার যে বার্তা ছেড়ে দিচ্ছে এটা কিন্তু মানুষ ছেড়ে দিচ্ছে। হঠাৎ কিন্তু আপনার বন্যা প্রাকৃতিক দুর্যোগ হয়নি আমাদের দেশে, এটা নিয়ে যদি কিছু বলেন। আরেকটা জিজ্ঞেস করা আমার জানার ছিল যে সদ্য পলাতক শেখ হাসিনা, সে যে ভারতে আশ্রয় নিয়েছে, সে আশ্রয়টা আমাদের দেশের জন্য তারা কি বন্ধুসুলভ আচরণ করছে ভারত, নাকি বন্ধু, এটা আমরা কি বন্ধু বলতে পারি কিনা একটু যদি বলেন। আমরা খুব ভালো করেই জানি যে ফারাক্কা নিয়ে প্রশ্ন তুলেছেন, মৌলানা ভাসানী লড়েছেন, সিলেটের টিপাই মুক্তিবাদ নিয়ে অনেক কথা হয়েছে। তারপরে আপনাদের কিশোরগঞ্জ এলাকায় সাবেক এক প্রেসিডেন্টের এলাকায় বারবার যে ডুবে যায় উত্তর এলাকাতে বন্যা এসে, সেটার কথাও আমরা জানি। এগুলা ছেড়ে দেওয়া হয়, ওদিকে যখন বন্যা হয় তখন ছেড়ে দেওয়া হয়। আপনি প্রশ্নের উত্তর নিজেই কিছুটা দিয়ে দিয়েছেন, এমনিতেই হয়নি, এটা আমি মার্ক করছি। এমনিতেও হয়, প্রাকৃতিক দুর্যোগ কিছু কারণবশত হয়, এবং উজান দিক থেকে বা ডান বাম থেকে কিছু ছেড়ে দেওয়া হয়েছে বলেই প্রাকৃতিক দুর্যোগ আরেকটু বেশিভাবে হয়েছে। এবং যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল, উত্তর এলাকায় অনেকগুলো 50-এর অধিক অনেকগুলো নদী আছে, সেগুলো অনেক বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে কাজ করতে হবে। এবং এই ব্যাপারে আমরা অনুরোধ করবো দেশের জাতির কাছে, আপনারা আপাতত যা পারেন তাদেরকে সহযোগিতা করবেন। আর ওগুলা যে পরিমাণ বলিষ্ঠ সরকার এসে ওগুলা তিস্তা বাঁধ নিয়ে কথা হচ্ছে, কোনো প্রতিকার আসছে না। 2, যে দেশ
আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন, আশ্রয় দেওয়ারই কথা, এটা আশ্রয় দেওয়ারই কথা। খোমেনিকে আশ্রয় দিয়েছিল ফ্রান্স, তারপরে অন্যান্য অনেক ইতিহাস রয়েছে, আশ্রয় দেয় মানুষ, আশ্রয় তারা দিতেই পারেন এবং সেভাবে তারা ওভাবে ছিলেন। কিন্তু আশ্রয় দেওয়াটা কতটা সঙ্গত আমাদের পররাষ্ট্রনীতি বলবে। পররাষ্ট্রমন্ত্রী কিছু বক্তব্য শুনেছি, সেখানে উপদেষ্টার সেটা অস্পষ্ট রয়েছে, সেটা তিনি পরিষ্কার করেননি। এবং প্রফেসর ইউনূস সাহেব যেটা বলেছেন ইদানে দুই দেশের মধ্যে সুসম্পর্ক এবং কিছুটা বাড়াবাড়ি শব্দ প্রকাশের বিরুদ্ধেই তিনি অবস্থান নিয়ে আছেন। তবে দুই দেশের মধ্যে পররাষ্ট্রীয় কি কি চুক্তি রয়েছে সেটা আমাদের খতিয়ে দেখতে হবে এবং সম্ভবত যে আইনগুলা রয়েছে তাতে যে এরকম ধরেন আপনি মুজিব হত্যার আসামিদেরকে যেভাবে নিয়ে আসা হচ্ছে, যেহেতু আইন আছে ফেরত দিতে বাধ্য, ভারতের সাথে যে এরকম কোন চুক্তি থাকে এবং যদি যথাযথভাবে বাংলাদেশের কোর্টে মানবতা বিরোধী অপরাধের মামলা যদি হয়ে থাকে এবং সেইভাবে যদি উত্থাপন করা যায়, তাহলে ভারত সরকার সেটা হয়তো বিবেচনা করতে পারে। কিন্তু মুজিব হত্যার সব আসামি আমরা ফিরে আনতে পারি, আনা হয় নাই। এটাও যে খুব সহজ হবে সেটাও না। সালাউদ্দিন সাহেব বহুদিন সেখানে অকারণ অ্যারেস্ট থেকে কেবল দেশে ফিরেছেন, অথচ সবাই জানে সালাউদ্দিনকে একজন প্রতিমন্ত্রী ছিলেন, তাকে এই দেশে ফেরত পাঠানোর কোন আইন ভারত সরকার প্রায় এক যুগে খুঁজে পায়নি। অন্যান্য সরকারের একই অবস্থায়। এখন তাদের দেশের আইনের ব্যাপার, এটা আমরা যতই বলি যে তাকে ফেরত আনা যাবে এই সে অনেক কল্পনা আর কি, অনেকটা সহজ নয়। তবে আইনগত দিকটা খতিয়ে দেখতে হবে। আবেদন ভারত যে আচরণগুলো করছে, হঠাৎ পানি ছেড়ে দিল, আচ্ছা আপনি কি বন্ধু বলবেন কিনা আমাদের? না, এটা হলো একটা স্পেসিফিক কোশ্চেন। আমি ভারতে লেখাপড়া করেছি, আলিগড় বিশ্ববিদ্যালয়ে। এদেশের অনেক মানুষ এখানে চিকিৎসা করতে যায়। নাগরিকরা এই দেশের শত্রু না, দেশের নাগরিকরা এই দেশের শত্রু নয়। তাদের কাছে আমরা সব সময় ভালো ব্যবহার পেয়েছি, ও দেশে পড়াশোনার সময়, ট্রেনে যাতায়াতে। কিন্তু ডিপ্লোমাসি রয়েছে, প্রত্যেক দেশ এবং জাতির তার নিজস্ব ডিপ্লোমাসি রয়েছে। তাদের যে কার্যক্রম সেটা সবকিছু বন্ধুত্বের বার্তা বহন করে না। সীমান্ত হত্যা ইত্যাদি ইত্যাদি সহ যা কিছু পূর্ণাঙ্গ বন্ধুত্বের বার্তা বহন করে না। তবে ৭১ সালে ডিপ্লোম্যাটিক কারণে হোক, রাজনৈতিক কারণে তারা যে আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন, সহযোগিতা করেছিলেন, সেটা আমাদের স্বীকার করতে হবে। জি, ওয়ালাইকুম সালাম। ইসলাম পার্টি কি ইসলামিক সংগঠন কিনা? যদি ইসলামিক সংগঠন হয়ে থাকে তাহলে আপনাদেরকে নারী সদস্য আছে কিনা? আমরা এই সময় সাংবিধানিক এবং নির্বাচন কমিশন যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা চলছি। আমরা ইসলামিক অন ইসলামিক কিংবা কোন ধরনের নিরপেক্ষ কোন কিছুর মধ্যে আমরা এখন নাই। আমরা স্বাভাবিক জনকল্যাণকর এবং উন্নত সমাজ নির্মাণের আহ্বান। আর রাজনৈতিকভাবে যত ইসলাম ইসলাম করি, জনগণ যতক্ষণ কোনো সাড়া না নেবে নামই থাকবে। কাজে আমরা প্রথমত সমাজ সংস্কার, রাজনৈতিক সংস্কার এই সকল আহ্বান নিয়ে বর্তমানে আছে। আপনার দ্বিতীয় প্রশ্ন কি ছিল? ও ছাত্রদের, মহিলা, জি আছে। মহিলাদের মধ্যে একজন ভাইস প্রিন্সিপাল আছেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস, আরেকজন এমবিবিএস ডাক্তার আছেন, আরেকজন রয়েছেন নির্বাচন কমিশন থেকে যেভাবে চাওয়া হয়েছে সেভাবে আমাদের মহিলা সদস্য রয়েছেন। ছাত্র সংগঠন রয়েছে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ নামে, ওটা আহলে হাদিস নামটা ওটাই আছে। ছাত্র সমাজ নামে আমাদের একটা ছাত্র সংগঠন রয়েছে আগের। বর্তমানে এই রাজনৈতিক সংগঠনের কেন্দ্র করে নতুন কোন আমাদের এখন প্রায় 22 বছর আগে সংগঠন। জি, সামাজিক কোন কার্যক্রম বর্তমানে দেশে বলা হচ্ছে বা এরকম কোন কার্যক্রম করেছে আমরা বিভিন্ন জায়গায় কালেকশন করে, ধরেন বর্মারা যখন ওখান থেকে মায়ানমারের এদেরকে যখন করা হলো, তখন আমি নিজেই 4 বার গেছি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে নিয়ে। উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় বন্যা টনার সময় আমরা রিলিফ টিলিফ নিয়ে গেছি, প্রতি বছর যাই। এবারে পরিকল্পনা আছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি। জি, আপনারা যে বলছেন যে অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, জি আসলে রাজনৈতিক এবং অর্থনৈতিক
সংস্কারের বিষয়ে কি আপনাদের কাছে কোনো রূপরেখা আছে কিনা, বা আপনাদের দলের পক্ষ থেকে কোনো রূপরেখা আছে কিনা? আপনারা সংস্কারের কথা আমরা প্রায় শুনছি। জি জি এই ধরনের সংস্কার বা এই ধরনের কোন সংস্কার বা অর্থনৈতিকভাবে আমরা যে আজকে বাংলাদেশের যে অবস্থায় আছে, জি। বাংলাদেশের বর্তমান অর্থনীতি, এই অবস্থান উত্তরণের জন্য আপনাদের কাছে কোনো রূপরেখা আছে কিনা? রূপরেখা একটা বিশাল ব্যাপার, প্রচুর গবেষণার বিষয়। বড় বড় অর্থনীতিবিদরাও বহুত গবেষণা করে 3 শ্রেণীর বাইরে যেতে পারেনি, হয় পুঁজিবাদী আমেরিকান ব্রিটিশের, কিংবা সমাজতান্ত্রিক, কিংবা মিশ্র। যতই গবেষণা করুক 3টার বাইরে যেতে পারেন নাই। ডক্টর ইউনূস সাহেবের যে ক্রেডিট, মাইক্রো ক্রেডিট, সেটাও যদি গবেষণা করে দেখেন, ওই গ্রামের যে সুদ ভিত্তিক দাদন ব্যবসা, ওইটারই একটা উন্নতি মাত্র। কাজে এটা রূপরেখা যেটা, সেটা আলাদা গবেষণার বিষয়, আলাদা উপস্থাপনের ব্যাপার। আমরা যেটা মনে করি সুদহীন, সেটা চিন্তা করতে হবে। সুদ আমরা খুবই অত্যাচারী একটা পুঁজিবাদী ব্যবস্থা বলে মনে করি। সমাজতন্ত্রের অর্থ ব্যবস্থায় মানুষের সম্পূর্ণ অধিকার হরণ করে নিয়ে যাবে, সেটা আমরা মানুষের অধিকার হরণ মনে করি। মধ্য চিন্তার যে একটা অর্থ, পুঁজিবাদীও না, সমাজবাদীও না, গণমুখী অর্থ ব্যবস্থা, সেটার জন্য যে পরিকল্পনা, সেদিকে কোন, যেটা আমাদের একটা লেখা আছে, গতানুগতিক বাজেট বর্জন করে গবেষণা লব্ধ গণমুখী বাজেট পেশ করা, সেই কাজটা কেউ করে নাই এদেশে। আগে যা পেশ করে ওই পাতাগুলো আবার রিভিউ করে বাজেট পেশ করে। কাজে এটা বিশাল বৈপ্লবিক পরিবর্তনের দরকার, সে পদক্ষেপ কেউ পর্যন্ত নেয় নাই। তা আমাদের একটা রাত চিন্তা আছে, অবশ্যই আছে। রাজনৈতিক সংস্কার বলতে রাজনীতির সঙ্গে আমার বক্তব্য নিয়ে এসেছি সেগুলা। সংস্কারের কথা আপনারা বলেছেন, জি। সংস্কারটা কিভাবে হতে পারে সেটা কিন্তু আপনারা বলেন। এখন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা একটা বিশাল বৈপ্লব, এটাও বৈপ্লব ব্যাপার। যারা ক্ষমতায় যায় তারা সব ভুলে যায়। ছাত্ররা যে একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, এর মাধ্যমে একটা পরিস্থিতির সূচনা হয়েছে। এই সূচনার মধ্যে আমি বলবো তারা মাঠে থাক, রাজনীতিবিদরা আরো শিক্ষা দেয়, এবং তারা মাঠে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাক। রাজনৈতিক দলগুলো যেন স্বেচ্ছাচারী হতে না পারে, মানে ভুল পথে না হাঁটে। দেখুন, ব্রিটেনের একটা মন্ত্রী যে কোনো মুহূর্তে পদত্যাগ করে, জাপানের একটা মন্ত্রীর মধ্যে পদত্যাগ করা কিছু মনেই করে না। কেন? বর্তমান যে প্রধানমন্ত্রী সে নেমে গেল, ঋষি মাত্র 6 মিনিট ভাষণ দিয়েছে, 3 বার সরি বলেছে, বউ ছাতি মাথায় নিয়ে পাশে দাঁড়িয়ে আছে, যাওয়ার পরে ছাতি নিয়ে একটা গাড়িতে উঠে চলে গেছে। ও দেশেও কি এগুলা কিছু মনে করে না? রাজনৈতিক নেতৃত্ব পাবো, ক্ষমতা পাবো, দমন করব, এই করবো, সে, ওটা তো মাথায় নেই, ওটা একটা বোঝা মনে করে। ব্যবসা করবো, স্বাধীন থাকবো। আমি অপটিমিস্ট মানুষ, আশা করি ছাত্র যে মাঠে থাকে, সবাই যে সচেতন ভাবে কাজ করে, আগামী 20 বছরের মধ্যে এই দেশের মানুষ রাজনৈতিক নেতা হওয়া, মন্ত্রী হওয়ার প্রতি তারা লোভই করবে না, মনে করে এই বোঝা আমরা আর বহন করবো না। এই অবস্থার আগামী 20 বছরের সৃষ্টি হবে বলে আমার ধারণা। আমাদের 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 রূপরেখা, আমরা মাঠে ময়দানে সাহসিকতার সাথে বক্তব্য রাখতে থাকবো, এই যে রূপরেখা আমাদের। বক্তব্য দিব, প্ল্যান দিব, ছাত্র ভাইরা মাঠে নেমেছে, তাদেরকে বলতে তোমরা মাঠে থাকো, তারপরে ইনশাআল্লাহ। এখন দেখেন রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসতে ভয় পাবে। জি জি আপনারা বলছেন যে আপনারা সবসময় রাজনৈতিক ব্যবসায় মাঠে সক্রিয় আছেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের দুঃশাসনের সময় আপনাদের কোনো মাঠে দেখা যায় আপনারা ছিলেন না, এবং হঠাৎ করে কেন মাঠে আপনাদের কোন উদ্দেশ্যে? 2 নম্বর হচ্ছে, যদি রাজনৈতিক দলগুলো যদি ছাত্ররা মাঠে তাহলে আপনারা চাচ্ছেন তাদেরকে নিরুৎসাহিত করতে, তাহলে আপনারা কেন রাজনীতিতে আসতে, সেটা আপনি পরিষ্কার করবেন। আর হঠাৎ করে যে এই সময়ে এসে 17 বছরের সমস্যা মনে হচ্ছে যে আপনারা 7 দিনের সমাধান চাচ্ছেন বর্তমান সরকারের, এটা কিভাবে সম্ভব? না, তা আমি বলি নাই, আমি বলি দীর্ঘ সময় লাগবে, প্রতিটা বছরের জন্য কমপক্ষে 1 মাস করে লাগবে, তাতে 16-17 মাস লাগে। সমাজে কোনো পরিবর্তন হবে না। আমার বক্তব্য হয়তো আপনি ঠিক মতো খেয়াল করেননি। আর আমার 4 সন্তানই মাঠে ছিল এই সংগ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আমার এক মেয়ে, জার্নালিজম ছাত্রী। আচ্ছা আচ্ছা, দলগত ভাবে আমাদের অত শক্তি নেই, অত সামর্থ্য নেই। কথা বলেন না,
অত শক্তি সামর্থ্য আমাদের ছিল না। সত্যিকার কথা যাবে, ব্যাপার কথা বলে আমি আপনাকে প্রতারিত প্রভাবিত কোনোটাই করব না। আমাদের সেই অত বড় শক্তি সামর্থ্য আমাদের ছিল না, যা নিয়ে আমরা মাঠে উপস্থিত হতে পারি। বাচ্চা কাচ্চারা সব মাঠে ছিল আমাদের। তারপরে কিছু বক্তব্য বিবৃতি আমরা যা পারি তা আমরা দিয়েছি, এই পর্যন্ত। আর তৃতীয় প্রশ্ন যেটা করেছেন, উপস্থিত হওয়া কোনো দোষের না। আমার যখন সুযোগ হবে, যখন আমি পারবো, আমি তখনই উপস্থিত হবো। এটা কোনো দোষেরও না, সমালোচনারও না। জি, আচ্ছা, তুমি কথা বলছো কেন? আচ্ছা বলেন। স্টপ। জি, তো পিছন দিকে কথা বলবো না, ওটা আমার অধিকার। উনি সাংবাদিক প্রশ্ন করবেন, আপনি 10 প্রশ্ন করেন। আচ্ছা, হ্যাঁ, আপনি 10টা প্রশ্ন করবেন, সমস্যা নেই, আপনি বলেন। হ্যাঁ, বলেন বলেন বলেন। হ্যাঁ, জি 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 জি, মাশাআল্লাহ। জি, আমার প্রশ্ন হলো, এই 16 বছর বিএনপি মাঠে রয়েছে, জি। জামাত মাঠে রয়েছে, জি। জাতীয় পার্টির একটা অংশ মাঠে রয়েছে, জি। হ্যাঁ, জি। কিন্তু আমাদের এই ইনসাফ পার্টির জি। কোনো রূপরেখা তো দেখি না আমি। না, ঠিক আছে, এটা জবাব আমি এইমাত্র দিয়েছি। আমাদের আরেকটু কথা আছে, সেটা হলো সব পার্টি আমি দেখে এসেছি। হঠাৎ করে কিছু প্রশংসা হবে, আমার জবাব কিন্তু আরো কঠিন আছে, সে জবাবগুলো আমি দিয়ে যাইনি। আমরা সব পার্টি দেখে এসেছি। আমি ছোট হলেও শিক্ষা জীবনে আমি 75 দেখেছি, আমি মাহমুদুর রহমান মান্নাদের বক্তব্য শুনেছি, এর জিয়াউর রহমান সাহেব কিভাবে আসলেন সেটা দেখেছি, এর শাহ সাহেবকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, হাসিনাকে দেখেছি, খালেদাকে দেখেছি, কে কাকে সালাম করে সেটাও দেখেছি, পাশে বসতেও দেখেছি, আবার বিপরীত দলে যেতেও দেখেছি, সব দিকবাজে আমি দেখেছি। কাজে যে প্রশ্ন আপনি দ্রুত গতিতে করছেন, যারা মাঠে ছিলেন তাদের একটা আদ্যপদ মাথাতে পা পড়তে আমার জ্ঞানে আছে। কাজে 1 ইঞ্চি লড়তে, ওই রাজনীতি 1 ইঞ্চি আমি লড়তে দিতে প্রস্তুত না, কেন আমি তাদের পেটের মাথাতে পা পড়তে চিনি এবং জানি। তারা যা করেছেন ভালো করেছেন। আওয়ামী লীগকে বিতাড়িত করাই কোনো ক্রেডিট নয়। আপনি কে? দ্যাট ইজ দি কোশ্চেন। হোয়াট ইজ ইউর পাস্ট? হোয়াট ইজ ইউর অ্যাচিভমেন্ট? তুমি আগে কি করেছো? সবাই ক্ষমতায় ছিলে, কি করে এসেছো? সেগুলো তো আমার ইতিহাসে রয়েছে, মেমোরিতে রয়ে গেছে। কাজে আমি অত উচ্ছ্বসিত নয়। ভারসাম্যপূর্ণ অবস্থানের মধ্যে থেকে আমরা কথাবার্তা বলার চেষ্টা করেছি। কাজে কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে খুব বলিষ্ঠ বক্তব্য দিয়েছেন, কাজে তিনি মহা হিরো হয়ে গেলেন, তা নয়। আপনি অতীতে কি করে এসেছেন সে অ্যানালাইসিস আমাদের কাছে আছে। আর সামনে আপনাদের সম্ভাবনা কতটুকু নৈতিক চরিত্র বদলিয়েছেন, এটা আমাদের স্টাডিতে রয়ে গেছে। আমরা বড় দল নই, অত সাহস করে সামনে আসতে পারিনি, কিন্তু অ্যানালাইসিস এবং স্টাডি অন্যান্য বড় দলের চেয়ে বেশি থেকে কম নেই। কাজে অতটা উচ্ছ্বসিত অতটা নই আমরা সব দেখে এসেছি। কাজে এই সামনে সবাইকে সংশোধন করে ধীর স্থির ভাবে আসতে হবে এবং সেই পরিবেশটাই সৃষ্টি করতে হবে। কাজেই মাঠে ছিলাম না, থাকার মতো যোগ্যতা আমাদের ছিল না। পুলিশের ধাওয়া মারছে, বাড়িতে যায় পুলিশে ঘুরতেছে, আমি 8 দিন পলাতক, নামলেই ধরবে, ধরলে বাচ্চাগুলোকে আবার নিয়ে যাবে। কি করবো? এটা তো এই কয়েকদিন আগের ঘটনা। কিন্তু আমি তো এখানে বসে, আমি নির্যাতিত, আমাকে জেলে দিয়েছে, বাচ্চারা এই করেছে, সুতরাং আমাকে একটা উপদেষ্টা বানিয়ে দাও, এই সকল সস্তা বাহুল্য কথা আমার বন্ধুদেরকে বলি না, তোমাদেরকে মাঠে লড়েই তৃণমূল থেকে আস্তে আস্তে আগাতে হবে। স্বপ্নে তাবিজ পাওয়া যাবে না। মাঝখানে আমাদের ছিলাম না, আমাদের সে সক্ষমতা ছিল না। এইটাই সত্য কথা এবং পরিষ্কার কথা। এখানে লুকাস আমার কিছুই নেই। তারও ফটোও আছে, কি পরিমাণ ফটো আছে। টুপি মাথায় দিয়ে রাজনীতি করেন, গণতন্ত্রী করেন, তারপরে আপনারা এটা করেন সেটা করেন। এই ফটো আটকানোর জন্য গত 1 মাস আসলে কাজ করতে হচ্ছে, শুধু ফটো আটকানোর জন্য।
আপাতত দেশ ডক্টর ইনু জায়েজ কি না জায়েজ সেই ফতোয়ার তারা কিন্তু সবাই মোহাম্মদ আলী জিন্নাকে সাপোর্ট দিয়েছিলেন। সে একজন শিয়া, সে জীবনে নামাজ পড়ে রক্ত পড়ছে খবর নাই, তাকে কিন্তু সবাই সাপোর্ট দিয়েছিলেন তখন। কেন? তার মাপের এবং মানের বিচক্ষণ কোন লোক আন্তর্জাতিক ভাবে নেতৃত্ব দিয়ে এই নেহেরুর সামনে, প্যাটেলের সামনে, ইংরেজের সামনে কেউ ছিল না। এখনো যে চিন্তা করেন ডক্টর ইউনূসের প্রচুর সমালোচনা আমরা খোদ বাই করে ওয়াজে করি, কিন্তু যখন সার্বিক আন্তর্জাতিক জাতীয় চিন্তা করতে হয় তখন ওই নেসেসিটি অফ লস অন্তর্বর্তীকালীন মাপে এবং মানে ধরে নিতে হয়। এগুলা বহু পলিটিক্যাল অঙ্গনে এবং পলিটিক্যাল হিস্ট্রিতে এগুলা বারবার আসে যায়। এগুলাকে হাইলাইট করে এক একজনের সমালোচনা শুরু করে, এগুলা হলো পলিটিক্যাল সিচুয়েশন, এটা নেগোসিয়েশন, এটা একটা ইন্টারনেট পিরিয়ডের ব্যাপার। এগুলা আকীদাও না, এটা ইবাদত না। আকীদা ইবাদত তোমার রাজনীতি সব একাকার করে গুলিয়ে ফেলে ফতোয়া দেয়া সব একাকার করে ফেলেছে। যে আমরা আমাদের দুর্বলতা স্বীকার করে নিচ্ছি, কতটা সক্ষমতা আমাদের ছিল না। আর এখানে আসার জন্য সক্ষমতা আমাদের হয়েছে, এই পর্যন্ত আসতে পেরেছে। সামনে যে খুব বেশি দুনিয়া এলোমেলো করে ফেলবো ওই ঘোষণা আমরা দিচ্ছি না। বিনয়ের সাথে স্বাভাবিকভাবে আপনার সামনে আমাদের অবস্থানটা উপস্থাপন করলাম মাত্র, এই সহজ কথা। আমার একটা প্রশ্ন, জি। এই গণতান্ত্রিক বাংলাদেশে জি। যারা গণতন্ত্র মেনে নিয়ে যে ইসলামী সংগঠনগুলো বিভিন্ন নামে নির্বাচনের আসতেছে, তাদেরকে কি আমরা সমর্থন করবো কিনা? এটা পিওর, সেটা সময় বলে দিবে তার সাথে কে জোট করবে। ইসলামিক দলগুলো ধর্মনিরপেক্ষ দলদের সাথে আপোষ করেছে, নির্বাচন করেছে, 300 আসন নির্বাচন দিয়েছে, সেটা আমরা দেখেছি। তারা কি ইসলামিক দল? এটা পলিটিক্যাল লিয়াজ, এটা ইবাদত না, এটা আকীদা না। আল্লাহর উপর বিশ্বাস ইত্যাদি ইত্যাদি ইবাদত, নামাজ, হজ, যাকাত, দুই ফতোয়া এক নয়। এটা মুআমালাতের বিষয়, ডিলিং এর বিষয়। কাজেই এখানে লিয়াজ করা, এখানে আত্মরক্ষা করা, কেন আমরা কোর্টে যাই না? কোর্ট কি ইসলামিক কোর্ট? আমরা কোথায় যাই? সেখানে যাই না। পুলিশ কি ইসলামিক পুলিশ? আমরা সেখানে যাই না। টোটাল অর্থনীতি সুদ ভিত্তিক আমাদের দেশে চলতে হয়। কাজে যত কথা বলেন, আর টোটাল সামাজিক পরিস্থিতি পরিবর্তন ছাড়া শুধু একদিকে একটা ফতোয়া দিয়ে দিলেন, ওটা হয় না, ওটা ওইভাবে হয় না। এটা অনেক স্টাডির বিষয় রয়েছে। কাজে লিয়াজ যখন করতে হয় জাতীয় স্বার্থে, তখন লিয়াজ ওটা বৈধ। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ফতোয়া আছে। একটা কাফের সেনানীতিতে দেশ চালাতে পারে, একজন মুসলিম যদি একটা মুসলিম জালেম হয় সে অত্যাচারও করতে পারে, এই ফতোয়া রয়েছে। কাজে এটা অন্য জগৎ, অন্য লাইন। ঠিক আছে, হ্যাঁ? আপনার প্রশ্ন আছে? সাংবাদিক বন্ধুগণ, অসংখ্য জি জি ভাই। আপনারা আছে 3 মাস তত্ত্বাবধায়ক সরকার, এই 3 মাসের মধ্যে কি সম্ভব? বা আপনারা এখন যতদিন করতে পারছে, আর 2 নম্বর জি। নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন। এটার উত্তর দিচ্ছি আমি। 3 মাসে অসম্ভব। 3 মাসে যদি এই ফল যদি কেউ পাকাইতে যায়, সে ফল পাকবে না, নষ্ট হবে। সর্বস্থলে প্রচুর পরিবর্তন করে, সেখানে আবার লোক নিয়োগ করে, সেগুলোকে আস্থায় নিয়ে তারপরে নির্বাচনে যেতে হবে। যেটা আমি বলেছি, প্রতি বছরের জন্য কমপক্ষে 1 মাস করে দিতে হবে। 16 বছর যদি যেতে থাকে 16 মাস কমপক্ষে লাগবে। আমার ধারণা যে 1 বছর 2026 সালের জানুয়ারি মাসের দিকে ক্ষমতা হস্তান্তর হলে মোটামুটি ভাবে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবে, এটা আমার ধারণা। প্রতি বছরের জন্য 1টা করে মাস আপনাকে দিতে হবে, এটা আমার ধারণা। জি, শেষ প্রশ্ন কি? অংশগ্রহণ করবেন গেলে প্রশ্ন ইনশাআল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করার আমাদের ইচ্ছা আছে। আমাদের কিছু মাঠও রয়ে গেছে, সেগুলো আমরা স্টাডি করছি, কাজকর্ম করছি, দেখা যাক কি হয়। এবং আমার মনে হয় না যে কোনো দলই আগের মতো ওইভাবে সংখ্যাগরিষ্ঠ আসবে। ছোটখাটো দলগুলো নিয়েও
অনেক কাজ করতে হবে। নিবন্ধন হয়নি তো আপনার নিয়ে। নিবন্ধন ছিল, ইনসাফ পার্টির নিবন্ধন ছিল। 2006 সালে আমরা নির্বাচনে সাবমিট করেছিলাম, অন্যান্য দল যখন উদ্যোগ করলো আমরাও করেছি। পরবর্তীতে আমাদের নিষ্ক্রিয়তার কারণে সেটা মুলতবি হয়ে আছে, সেটাকে পুনর্জীবনের চেষ্টা করছি। আবার আমরা ওই অ্যাকাউন্ট করে তারপরে আমার যে যে শর্ত সেগুলো অনেকাংশ পুরো করে সাবমিট করেছি কিন্তু এই নির্বাচনে, গত নির্বাচনে। কিন্তু যখন দেখলাম নির্বাচনের নামে কিছু হবে না, তখন ওটা ওভাবেই রয়ে গেছে। আবার আমরা আগাবো ইনশাআল্লাহ। তালিকাভুক্ত আছে আমাদের। তালিকাভুক্ত রয়েছে, 68 নম্বর তালিকায় আছে। তালিকা আছে। নিবন্ধনের জন্য এই 68 নম্বর তালিকা। হ্যাঁ 68 এখন তো আপনারা দেখলেন এবি পার্টি হাইকোর্টে রিট করে তারপরে তাদের বৈধতা নিয়ে আসলো। আসলে সবাইকে দিয়ে দেওয়া দরকার, কারণ তারা স্বাধীন রাজনীতি করে। আপনারা তো শর্ত দিচ্ছেন কেন? এই জনবল বাড়াতে হলে জনবল বাড়ান, কিন্তু সৃষ্টি করবেন না। আর কোশ্চেন আছে? জাযাকাল্লাহ খাইরান। অনেক অসংখ্য ধন্যবাদ সাংবাদিক বন্ধুগণ এবং সুধীবৃন্দু। আজকের মতো আমাদের প্রথম পর্ব, যেটি সাংবাদিক সম্মেলন, এটির সমাপ্ত ঘোষণা করবেন। আপনার ভাই একটু দুইটা আমাদের পর্ব। এখন সাংবাদিক বৃন্দের প্রশ্ন উত্তর পর্বের মধ্য দিয়ে আজকের সাংবাদিক সম্মেলন এখানে শেষ হতে যাচ্ছে। এখন আমাদের নেতাকর্মীদের নিয়ে আমাদের আলোচনা পর্ব, এবং আলোচনায় আমাদের যারা বিশেষ অতিথিবৃন্দ আছেন তারা আলোচনা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। যেহেতু তারা পক্ষে বিপক্ষে বিতর্ক করবেন, আমরা তো আমাদের আঙ্গিকে গুছিয়ে দিলাম আপনাদের সামনে, তারা তো আর স্বাধীন। ধন্যবাদ। আর সাংবাদিক বন্ধুদের জন্য একটা আপ্যায়নের ব্যবস্থা আছে, যার সময় নিয়ে যাবেন। এই যাও এগিয়ে ধন্যবাদ আপনাদেরকে।